1971 এবং আমার বাবা। লিখেছেন হুমায়ুন আহমেদ। সপ্তম পর্ব। 1। খুলনা শহরের সদর রাস্তায় কে যেন এক বস্তা অরহরের ডাল ফেলে দিয়েছে। ফলস্বরূপ মিলিটারি যখন পা ধুতে যাচ্ছে তখনই পা পিছলে আলুর দম। 2। ট্রেনচে বসে গুলাগুলি চলছে। একদিকে পশ্চিমা মিলিটারি, অন্যদিকে বাঙালি পেয়ার। ফায়ার ব্রিগেডের লোকেরা তককে তককে ছিল। হোস পাইপ দিয়ে দিয়েছে মিলিটারি ট্রেনে পানি ভর্তি করে। মিলিটারিগুলো হাঁসফাঁস করে মরছে। 3। একদল মেয়ে যাচ্ছিল রাস্তা বেয়ে। পথে নজর পড়লো এক ভীমরুলের চাকের উপর। এটা কী রে বাবা, বোমা নয় তো? মারলো সেখানে এক গুলি। ঝাঁকে ঝাঁকে ভীমরুল উড়ে এলো। ফলস্বরূপ 3 মিলিটারি খতম, এর ভেতরে 2 জন আবার মেজর। ঠিক একই সময় আওয়ামী লীগ নেতার বিবেচনায় একটা বড় ভুল হলো। পিরোজপুর ট্রেজারি থেকে 250 রাইফেল লুট হয়ে গেল, যা সুদূর প্রসারী কুফল আওয়ামী লীগ নেতারাই দেখে গেলেন। পুলিশের সঙ্গে সম্পর্কও খারাপ হয়ে গেল জনসাধারণের। আওয়ামী লীগ নেতার সঙ্গে মহকুমা পুলিশ প্রধান হিসেবে মতভেদ হয়ে গেল আব্বার। রাইফেলগুলো ছিল আনসারদের। ঠিক হয়েছিল সেসব আনসারদেরই দিয়ে দেওয়া হবে, সেই সমস্ত আনসারদের যারা সত্যিকার অর্থে যুদ্ধ করতে প্রস্তুত। তাদের পাঠানো হবে বাগেরহাটে। সারা রূপসার তীরে যে ইপিআর দলটা আছে তাদের সঙ্গে মিলিত হয়ে খুলনার মিলিটারিদের উপর আক্রমণ চালাবে। স্থানীয় পুলিশ বিভিন্ন থানা থেকে পুলিশ এনে নিজেদের ঘাঁটি সুরক্ষিত করে রাখবে, যাতে মিলিটারিদের আক্রমণের সমুচিত জবাব দেওয়া যায়। এইরূপ আলাপ আলোচনা যখন চলছে, ঠিক তখন আওয়ামী লীগের জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য এনায়েত হোসেন তিনেক লোক নিয়ে ট্রেজারি ঘেরাও দিলেন। 16 জন আর্মড পুলিশ, যারা ট্রেজারি দিনরাত পাহারা দিত। তারা কি করবে ভেবে পেল না। আব্বা দৌড়ে গেলেন সেখানে, বললেন, এইভাবে রাইফেল ডাকাতের হাতে পড়ে মহা মুশকিল হয়ে যাবে। বন্দুক আমরাও ধরবো, আমাদের বিশ্বাস করো তোমরা। রাইফেল লুট হয়ে গেল এবং সেই দিনই 50-এর বেশি রাইফেল আর 2000 রাউন্ড গুলি চলে গেল ডাকাতদের হাতে। এবং বলা বাহুল্য, এর ফল পরখ করলো সবাই। আওয়ামী লীগের এই ভুল চালে পুলিশের সবাই ক্ষুব্ধ হয়ে উঠল। ট্রেজারি গার্ডের 16 জন পুলিশের মধ্যে 10 জন আর্মড পুলিশ পালিয়ে গেল পরদিনই। থানা আর টাউন আউট পোস্ট থেকে 1-2 জন করে পুলিশ সরতে থাকলো। আব্বা কী করবেন ভেবে পেলেন না। বরিশালের এসপি জানালেন ওয়্যারলেস করে, সংগ্রাম পরিষদের নির্দেশ মেনে চলুন। পিরোজপুরে তখন চরম বিশৃঙ্খলা। রাইফেল হাতে ছেলেরা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। দোকানপাট থেকে জোর করে জিনিসপত্র নিয়ে আসছে। চাঁদা উঠানো হচ্ছে বড় হাতে। ডাকাতি শুরু হয়েছে আশেপাশের গ্রামগুলোতে। আওয়ামী লীগের সঙ্গে নকশা দলের বিরোধ ধুমায়িত হচ্ছে। নেতৃত্ব চিহ্ন নেই কোথাও। বন্দুক হাতে পেয়ে সবাই নেতা। অবস্থার অবনতি হচ্ছে দ্রুতগতিতে, বিশেষ করে নকশাল আওয়ামী লীগ বিরোধ। আওয়ামী লীগ বলছে 2 দলের উদ্দেশ্য যখন এক তখন একসঙ্গেই আসবে তারা। নকশালদের কথা হলো, আমাদেরটা আমরাই দেখব। তারপর নকশালরা যা শুরু করলো তা মুক্তিগ্রামকে বহুলাংশে ক্ষতি করলো। টাকা পয়সা, পেট্রোল, কেরোসিন, চাল ডাল, তেল মশলা ইত্যাদি যার কথাই মনে হতে লাগলো তাই তারা জমাতে লাগলো পর্বত প্রমাণ। সমস্তই বন্দুক দেখিয়ে অতিষ্ঠ হয়ে উঠল সবাই। সরকারি অফিসাররা হলো তাদের খেলার পুতুল। বন্দুক হাতে তাদের দিয়ে যা ইচ্ছা তা করাতে লাগলো। একটা উদাহরণ দিচ্ছি। রাত 9টার দিকে একদল নকশাল ছেলে হাজির হলো বাসায়। তাদের সবার হাতে রাইফেল। কি চাই? আব্বাকে দরকার। আব্বা বেরিয়ে এলেন। ফজলু, চাচা যান। আব্বাকে চাচা ডাকতো তাদের সবাই। আমরা একটা জরুরি কাজে এসেছি আপনার কাছে। কি কাজ? ফজলু, আপনি আমাদের একটা প্রাইভেট টেলিফোনের ব্যবস্থা করে দিবেন, আর আপনাদের যে ওয়্যারলেসটা আছে সেটা আমাদের দিয়ে দেবেন। আব্বা, বলো কি? ফজলু, চাচা সেটি আপনাকে করতেই হবে। যাই হোক, শেষ পর্যন্ত আব্বা ওদের একটা প্রাইভেট টেলিফোনের ব্যবস্থা করলেন এবং ইঞ্জিনিয়ারের টিএনটিকে বলে। ওয়্যারলেসটা অবশ্য রয়ে গেল। যাই হোক, বন্দুক হাতে ছেলেদের প্রথমে যারা সংঘবদ্ধ করলো তাদের মধ্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2nd লেফটেন্যান্ট জিয়া আর একজন নেভাল অফিসারের দান খুবই বেশি। বেসামরিক দিক থেকে সাহায্য করলেন আলী হায়দার খান আর তরুণ 4th অফিসার মিজানুর রহমান। ট্রেনিং ক্যাম্প খোলা হলো। সুসংঘবদ্ধ
করে সত্যিকার অর্থে ভালো ট্রেনিং দেওয়া হলো, কিন্তু ইতিমধ্যে বড় দেরি হয়ে গেছে। ডাকাতের দল বন্দুক হাতে গ্রাম থেকে গ্রামাঞ্চল অত্যাচার চালিয়ে যাচ্ছে। খুন তখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। আলী হায়দার খানের নেতৃত্বে মহকুমার অভ্যন্তরীণ শান্তি রক্ষার জন্য একটা কমিটি গঠন করা হলো। তারা গ্রামে গ্রামে শান্তি রক্ষার জন্য একটি রক্ষী বাহিনী গঠন করে বেড়াতে লাগলো। তাদের যাতায়াতের জন্য ছিল পুলিশের মোটর বোট। সে দলটা বেরোতো, তাদের মধ্যে ছিল আলী হায়দার, কোর্ট ইন্সপেক্টর, দুজন আর্মড কনস্টেবল, আলী হায়দারের ভাগ্নে বাদশা এবং আমি। বলতে বাধা নেই, ব্যাপারটা হয়তো একটা প্লেজার ট্রিপ। স্পিডবোটে গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াতে চমৎকার লাগতো। অবশ্য এই বেড়ানোর একটা মহৎ উদ্দেশ্যও ছিল, সেটি হলো গ্রামবাসীকে এই স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে অবহিত করা। দেখলাম হিন্দুদের ভাগ্য বিপদে শুয়েছে। সমস্ত বড় বড় হিন্দু বাড়িতে ডাকাতি হয়ে যাচ্ছে। ডাকাতি ছাড়া আরও অনেক কুৎসিত ব্যাপারও হচ্ছিল। উঠোনে হ্যাজাক জ্বালিয়ে কম বয়সী মেয়েদের তার চারদিকে ন্যাংটা করে দাঁড়া করে রাখা থেকে শুরু করে সঙ্গে করে নিয়ে দেওয়া ছিল খুবই কমন। রাতের বেলা শহরও পাহারা দিতে হতো। 6 জনের একটা গ্রুপ করে বন্দুক হাতে শহরে টক্কর মারতে হতো। এই পাহারার ব্যাপারটা আমার বেশ লাগতো। নির্জন শহর ঘুমিয়ে আমরা কজন জেগে জেগে অচেনা সব রাস্তাঘাটে হাঁটছি। ম্লান জ্যোৎস্না পড়েছে শহরে। বাতাসে নারিকেলের পাতা কাঁপছে। অল্প শীত বেশ লাগতো। শিখু কেন জানি ভীষণ ভয় পেয়ে গেছিল। সমস্ত দিন পড়ে পড়ে ঘুমাতো। তার অবস্থা দেখে আব্বা শঙ্কিত হয়ে ডাক্তার ডাকলেন। ওষুধপত্র কেনা হলো, অথচ আব্বা নিজেও খুব নার্ভাস হয়ে পড়েছিলেন। খেতে পারতেন না, রাতে ঘুমোতে পারতেন না। অতি সামান্য খবরেও ভীষণ উত্তেজিত হয়ে পড়তেন। মনে আছে আকাশবাণী থেকে 8:30টায় অধ্যাপক সমর গুহ যখন বলেছিলেন, বাঙালির একটিমাত্র অপরাধ, বাঙালি চেয়েছে স্বাধিকার। জনগণ মন অধিনায়ক শেখ মুজিব বলেছেন বঞ্চিত মানুষের কথা, অতি সাধারণ আবেগের কথা। তবে তাই শুনে আব্বার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আম্মা কিন্তু খুব নিশ্চিন্তে ছিলেন। তিনি বলতেন, সব যাই হোক আমাদের কিছু হবে না। তিনি খুব দৃঢ়তার সঙ্গে এই কথা বলতেন এবং আমরা তার কথা আন্তরিকভাবে বিশ্বাস করতাম। তার কারণও ছিল, আম্মার ক্যারিওভ্যান্সি ক্ষমতা কিছু পরিমাণে ছিল। ভবিষ্যতে প্রায় ঘটনায় আগে আগে টের পেতেন। আগেও অনেকবার তার এই ক্ষমতা প্রয়োগ করে আমাদের বিস্মিত করেছেন। তার একটা উদাহরণ এখানে দিচ্ছি। আম্মা দুপুরে পান টান খেয়ে পালঙ্কে বসে আমাদের সঙ্গে গল্প করছেন। বলছেন, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। একটা বাচ্চা মেয়ে আমাকে এসে বলছে, আমাকে চিনছেন না, আমি রাবেয়ার মেয়ে, আপনাদের এখানে থাকবো কয়দিন। বলা শেষ হতেই পর্দা সরিয়ে বাচ্চার মতো একটা মেয়ে ঢুকে বলল সে রাবেয়ার মেয়ে, এখানে কয়েকদিন থাকতে এসছে। ঘটনার আকস্মিকতা দেখে আমরা বিস্মিত হলাম। এমনকি এই ক্ষমতার জন্যই তার ওপর আমাদের বিশ্বাস ছিল প্রখর। তার সম্বন্ধে আরও একটি কথা বলবার লোভ সামলাতে পারছি না। তিনি কোথাও কিছু নয়, অথচ খুব মিষ্টি ফুলের গন্ধ পেতেন। আমার ছোট বোন শিখুও তা পেত। তাদের দুজন সম্বন্ধে এইটুকু কথা বলা চলে যে দুজনেই চূড়ান্ত রকমের ধর্মনিষ্ঠ। ধর্মের সব অনুসারে যে শুধু গভীরভাবে বিশ্বাস করতো তাই নয়, যথাযথ নিষ্ঠার সঙ্গেও পালন করত। প্রথম দিককার কথায় ফিরে আসে। আমাদের সাফল্যের প্রথম দিনগুলোতে যখন স্বাধীন বাংলা বেতার, কলকাতা বেতার, বিবিসি, ভিওএ আর রেডিও অস্ট্রেলিয়া একটির পর একটি সাফল্যের খবর দিচ্ছে, ঠিক তখনই একটা খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল, টিক্কা খান ইজ ডেড। টিক্কা খান হাস্যগণ। খবরটা এসছে মগবাজার থেকে চাঁদপুর টেলিফোনে। টেলিফোন অপারেটররা সত্যপ্রবৃত্ত হয়েই খবরটা চারদিকে ছড়িয়ে দিচ্ছিল। থানায় আব্বাই প্রথমে এ খবর রিসিভ করে খুশিতে নাকি জয় বাংলা বলে লাফে উঠলেন। মস্ত মিছিল বেরোলো। ইপিআরের গুলিতে টিক্কা খান মরেছে। দু একজন গরিব দুঃখীদের পয়সা বিলালো এই উপলক্ষে। বিকেলের দিকে টিক্কা খানকে কীভাবে মারা হলো সে সম্বন্ধে অদ্ভুত সব গল্প নাজিম ভাই আনতে লাগলেন। ইপিআরের মেজর আব্দুল গফুর এর মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে শটান ঢুকে পড়েছিল টিক্কা খানের কনফারেন্স রুমে। ঢুকেই গুলি। সে নিজেও আর বেরিয়ে আসতে পারেনি। বিবিসি থেকে যখন বলা হলো টিক্কা খান আহত, তখন টিক্কার মৃত্যু সম্বন্ধে সবাই নিঃসন্দেহ হয়ে বুকে হাতির বল পেল। বাঙালির প্রথম প্রতিরোধে ভাঙন ধরল ক্রমে। আকাশপথে জলপথে সৈন্য আসতে লাগলো। যুদ্ধজাহাজ ইফতিখার আর বাবর থেকে ক্রমাগত শেল বর্ষিত হতে লাগলো। বাঙালির অধিকৃত বন্দর চাটগাঁয় স্বাধীন বাংলা বেতার থেকে
মুহুর্মুহু বিদেশের বিবেক সম্পন্ন মানুষের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানানো হতে লাগলো। বলা হতে লাগলো, যার যা অস্ত্র আছে তা নিয়ে এগিয়ে আসুন, এমনকি খুন্তি, দা, কুড়াল, মরিচের গুঁড়া। শুনতে শুনতে দু চোখে পানি এসে যায়। ভাবি কতটুকু অসহায় হলেই না এমন বলা যায়। পিরোজপুরের কথা বলতে গেলেই আরেকজনের কথা বলা প্রয়োজন হয়ে পড়ে। সে হচ্ছে প্রাক্তন সামরিক বাহিনীর একজন গেরিলা যুদ্ধের ট্রেনি। তার নাম মনে নেই, এইখানে তাকে গেরিলা বলেই উল্লেখ করব। লোকটার গড়ন হালকা পাতলা, পেটা শরীর, চোখ তার বিড়ালের মতো, বেশ লম্বা, গায়ের বর্ণ গাঢ় কালো। প্রথম থেকেই তার উন্মাদনা ছিল আকাশ ছোঁয়া। মুক্তিবাহিনীর সংগঠনে তাদের ট্রেনিং হওয়ানোয় সে মেশিনের মতো খাটছিল। তার 6 জন বিশ্বস্ত অনুগামী নিয়ে সে একটা গেরিলা স্কোয়াডও গড়েছিল। সবার আস্থাও সে অর্জন করেছিল। কি করে তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সবাই ঘুমিয়ে রয়েছি, রাত হবে 3টা। গেরিলা এসে কড়া নাড়ল। দরজা খুলে এলাম আমি। কী ব্যাপার? ব্যাপার খুব গুরুতর। ট্রেজারি লুট করার জন্য আলী হায়দার নাকি তার দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আব্বা চিন্তিত মুখে তার বক্তব্য শুনছেন। সে বলে চলল, স্যার, আমি ট্রেজারির পাশের রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ আলী হায়দার আমায় হল্ট বলে থামালো। দেখি আলী হায়দার তার জনকায় বন্ধু নিয়ে ট্রেজারির চারপাশে ঘুরঘুর করছে। আলী হায়দার বলল, এ রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যেতে। আমি অন্য রাস্তায় দৌড়ে আপনার কাছে এসেছি। আব্বা তার সিনসিয়ারিটির জন্য তার কাঁধে হাত রেখে তাকে ধন্যবাদ দিলেন। তারপর বললেন, আলী হায়দার ট্রেজারি রক্ষার জন্য এই ব্যবস্থা করেছে। আলাপ আলোচনা করে এটা ঠিক করা হয়েছে বলে চিন্তার কিছু নেই। পরদিন ভোরে গেরিলা আবার এলো, বিষম উত্তেজিত। ফায়ার ব্রিগেড গাড়িতে করে এসছে। উত্তেজনার কারণ সে একজন স্পাই ধরে ফেলছে। একে মেরে ফেলবে কি না তাই নিয়ে পরামর্শ করতে এসছে আব্বার সঙ্গে। আব্বা শুরু বললেন, এ যে স্পাই, বুঝলেন কি করে? এবার সে একটি প্রস্তাব করলো, স্যার, আপনার তো 2টা রিভলভার, একটা আমাকে দেন যদি, তবে আমি গেরিলা যুদ্ধে কাজে লাগাতে পারি। আব্বা পরিষ্কার না বলে দিলেন। গেরিলা চলে গেল। আমার মনে হলো কাজটা বুঝি ঠিক হলো না। আব্বাকে বললাম, সমস্ত রাইফেল যখন তাদের হাতে, তখন বাড়তি একটা রিভলভার কি আর ক্ষতি করবে? সে গেরিলা ফাইটার, রিভলভার সত্যিকার অর্থেই কাজে লাগাতে পারবে। 2টো রিভলভারের আপনার কোনো প্রয়োজন নেই। তাছাড়া ওদের হাতে ক্ষমতা, কাজেই সম্প্রীতি নিয়ে বেঁচে থাকতে হলে এদের হাতে রাখা কর্তব্য। আব্বা আমার যুক্তিতে টলে গিয়ে গেরিলাকে ডেকে পাঠিয়ে নিজের পার্সোনাল রিভলভার আর 6 রাউন্ড গুলি দিয়ে এলেন, এবং তার চাকরি জীবনে অন্যের কথা শুনে এই প্রথম হয়তো একটা বড় ধরনের ভুল করলেন। কেন, সে কথা পরে বলছি। এদিকে শেখ মুজিবুর গ্রেফতার নিয়েও তুমুল হইচই চলছে। স্বাধীন বাংলা বেতার বলছে তিনি গ্রেফতার হননি, তিনি সমগ্র মুক্তির সংগ্রাম পরিচালনা করেছেন। আকাশবাণী বলছে 25শে মার্চের পরেও বিভিন্ন বেতার থেকে তার কণ্ঠ শোনা গিয়েছে। বিবিসির একজন জাপানি সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে বললেন, তিনি হয়তোবা গ্রেফতার হননি। বহু রকম গুজব শোনা যাচ্ছে তার সম্বন্ধে। কেউ বলছে আইবি ব্রাঞ্চের জি আগে ষড়যন্ত্রের কথা জানতে পেরে তাকে সরিয়ে ফেলছে। কেউ বলছে 2জন বেঙ্গল রেজিমেন্টের মেজর রাত 9টার দিকে তাকে নিয়ে সরে পড়েছে। যদি সাংবাদিক গ্রিনের কথা অনুযায়ী শেখ মুজিব গ্রেপ্তার হয়েছেন এবং বলেছেন তার প্রতিবেশীকে যে আমি যদি ধরা না দেই তবে আমার খোঁজে সমস্ত ঢাকা তছনছ করে ফেলবে, এর চেয়ে গ্রেফতার হয় ভালো। এমনি সময় খবর এলো মশহর সেক্টর পাকিস্তান সৈন্যবাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। চিটাগাং থেকে বাংলা বাহিনী সরে গিয়েছে। নেভির জওয়ানরা গানবোটে করে ঢুকে পড়েছে গ্রামের ভিতর। শেল বর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে একটির পর একটি জনপদ। পরোক্ষভাবে অত্যাচারের চিত্র দেখতে পাচ্ছি। নদীর স্রোতের মতো লোকরা পালিয়ে আসছে খুলনা থেকে। তাদের দুঃখ, কষ্ট আর হতাশার কথা বর্ণনা নাই বা করলাম।